সেই সিদ্ধান্তের আলোকে যারা বাস্তবায়ন করবেন তারা কতটুকু বাস্তবায়ন করেছেন সেই বিষয়টি উনি কিন্তু জিজ্ঞাসা করছেন এবং সে অনুযায়ী পরবর্তী আমাদের কোর্স অফ অ্যাকশন কী হবে সেভাবে নির্ধারণ হচ্ছে। আজকের মিটিংয়ের প্রধান এজেন্ডাই ছিল যানজট নিরসন এবং আপনি জানেন যে অলরেডি আমরা কিন্তু স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে হাঁটছি। বিশেষ করে স্বল্পমেয়াদীর মধ্যে আমরা আজকে গুরুত্ব দিয়েছি যে ঢাকা শহর যে ফুটপাত ব্যবস্থাপনা এবং হকার ব্যবস্থাপনা, এখানে আসলে একটা পরিবর্তন আনতেই হবে। সেখানে চলমান যে আপনি দেখেছেন কিছু কিছু জায়গায় হকার উচ্ছেদ হয়েছে, আবার কিছু জায়গায় আমরা দেখেছি যে তারা পুনরায় বসে পড়েছে। তাহলে বিকল্প কী হবে সেটা নিয়ে যেমন ভাবা হচ্ছে। একই সাথে যেহেতু আমাদের ফুটপাতগুলো তো আসলে পথচারীর জন্য, তাহলে এটাকে কীভাবে সুগম রাখা যায় এবং যারা হকার আছে তাদের বিকল্প কী হয় করা যায় সেটা নিয়েও কিন্তু আমরা ভাবছি। পাশাপাশি আমাদের পাবলিক ট্রান্সপোর্টকে কিন্তু ব্যাপক উনি গুরুত্বপূর্ণ দিচ্ছেন। আপনি জানেন যে আমাদের বাস ট্রাফিক ট্রানজিট যেটা আমরা বলি গাজীপুর থেকে আশুলিয়া, সেখানে এক সময় কথা উঠেছিল যে এটা অনেকটা অ্যাবান্ডেন ঘোষণা করা হবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমি মনে করি উনি যথার্থই ভাবছেন যে যেহেতু এখানে একটা বড় বিনিয়োগ হয়ে গেছে, প্রায় ৩,০০০ কোটি টাকার মতন ইতিমধ্যে বিনিয়োগ হয়ে গেছে এবং উন্নয়ন যন্ত্রণা এবং ভোগান্তি বিশেষ করে আশুলিয়া, গাজীপুর বা আমাদের উত্তরার যারা বাসিন্দা আছে, এই যে ১২ বছর যে ভোগান্তিটা হলো, তারপরে এই প্রজেক্টটিকে যদি আমরা অ্যাবান্ডেন ঘোষণা করি তাহলে এটা আসলে একটা ব্যাড এক্সাম্পল হিসাবে কিন্তু থেকে যাবে। তো সেই হিসাবে এটাকে কীভাবে একটা ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায় এবং যে বিনিয়োগটা হয়ে গেছে এটা সর্বোচ্চ ব্যবহার কীভাবে করা যায়, এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ৩জন বিশেষজ্ঞ ডেকেছেন যারা গণপরিবহন নিয়ে কাজ করে, উনি শুনেছেন এবং আমার ধারণা এটা পরবর্তীতে ক্যাবিনেট মিনিস্ট্রিতে এটাতে আরও ব্যাপকভাবে আলোচনা হবে এবং অতি সম্প্রতি আপনারা এটা নিয়ে একটা আসলে একটা সিদ্ধান্ত আপনারা দেখতে পারবেন যাতে করে বিনিয়োগটা এটা সর্বোচ্চ ব্যবহার হয়, এটা দেশের টাকা, এর পেছনে একটা ঋণও আছে, কিন্তু জনসাধারণ যেন এখান থেকে সর্বোচ্চ সুবিধাটা পায়। আচ্ছা, সেটা নিয়ে একটা বিআরটি যে প্রকল্প সেটা, তো সেক্ষেত্রে যে যারা বিশেষজ্ঞ বলেছে তাদের আসলে কোনো সময়সীমা দিয়েছে যে এতদিনের মধ্যে ইনফেকশন নিয়ে তাদের রিপোর্ট দিতে হবে? জি, এটার সময়সীমা উনি নির্ধারণ করে দিয়েছেন আগামী 7 দিনের মধ্যে। বিকল্প যে আসলে এখানে যে স্কুল অফ থট আছে আমি বলবো, কারণ এক পক্ষ চাচ্ছে এটাকে একেবারে ডিসমেন্টল করে দেওয়া, আর এক পক্ষ চাচ্ছে এটাকে ইমপ্রুভ হাইওয়ে হিসেবে ইউজ করা, অনেকটা এক্সপ্রেস লেনের আদলে, যেটা আমরা এখন ঢাকা সিলেট যেমন এক্সপ্রেস হয়ে দেখছি বা ঢাকা চট্টগ্রামের একটা প্রস্তাবনা আছে, এবং আর এক পক্ষ আছে এটাকে বিআরটি আদলেই চালানো। কিন্তু প্রত্যেকটারই আসলে প্রস কনস আছে, সুবিধা অসুবিধা আছে এবং সেখানে আর একটা এখন নতুন প্রস্তাবনা এসেছে যেটা হলো আমাদের এটাকে ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায় কিনা। প্ল্যাটফর্মগুলি যেরকম আছে সেভাবেই থাকবে, বাসগুলিকে সামান্য মডিফাই করে খুব কম খরচে, যাতে করে এটা বিআরটি করিডোর থেকে বের হওয়ার পরেও আমাদের বিদ্যমান যে রুট আছে সেখানেও যেন চলতে পারে। কারণ আপনি দেখবেন যে আমাদের রুটে যাত্রী যখন নামে তারা বাম সাইডের যে কার সাইড আমরা বলি ফুটপাতে সেখানে নামছে, কিন্তু যেহেতু বিআরটি এর মিডিয়ান বরাবর প্ল্যাটফর্ম হয়েছে যাত্রীদের কিন্তু ডানে নামতে হবে। এই যে একটা জটিলতা, এই জটিলতা সমাধানের জন্য আরেকটা প্রস্তাবনা এসেছে যে আমাদের বাসের দরজাটা আসলে ডুয়াল সাইডেড করা যায় কিনা। পৃথিবীর অনেক দেশে ডুয়াল সাইডেড ডোর কিন্তু আছে, এটা যদি করা হয়ে যায় তাহলে আমার ধারণা বিনিয়োগটা অনেক কম লাগবে, এটা বাসটি মডিফিকেশন করতে খুব কম সময়ে কম খরচেই করা যাবে এবং তাদের যেহেতু একটা বড় অবকাঠামো হয়ে গেছে, প্রোগ্রেস কিন্তু প্রায় 97%। তো সেই অবস্থায় এটা যদি জনসাধারণ উপকারে না আসে, আমি যেটা বললাম এটা কিন্তু খুবই খারাপ দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে। তাহলে স্যার কি তাহলে যে তিনজনের যে কমিটি দিনের মধ্যেই এখানে আসলে ক্যাবিনেট মিনিস্ট্রিতে এটা প্রেজেন্টেশন হবে এবং তারপরে একটা সিদ্ধান্ত আসবে এবং এই সিদ্ধান্তের ফলে আসলে দীর্ঘদিন ধরে একটা জটলা লেগে আছে বিআরটির, সেই জটলাটা হয়তো খুলতে যাচ্ছে। এর বাইরে আর কি ট্রাফিক ব্যবস্থাপনা এই যানজট নিয়ে আজকে আরও কিছু সিদ্ধান্ত হয়েছে, বিশেষ করে আমাদের টার্মিনালগুলি। আপনি জানেন যে টার্মিনালগুলো অনেকটা বিস্ফোরণ হয়ে গেছে ঢাকার মধ্যে, টার্মিনালের যে ক্যাপাসিটি তার চেয়ে বাস বেশি থাকছে, অনেক সময় টার্মিনালগুলি ডেপো হিসেবে ব্যবহার হচ্ছে। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আসলে সরাসরি কিছু নির্দেশনা দিয়েছে, বিশেষ করে মহাখালী যে আমাদের টার্মিনালটা দেখছি এটা অস্থায়ীভাবে আমাদের পূর্বাঞ্চলে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে, সেখানে বাসগুলো ডিপো হিসেবে থাকবে, তারা স্টপ হওয়ার টাইমে ওখানে বসে থাকবে, যখন যাত্রী নেওয়ার প্রয়োজন হবে তখন শুধু তারা টার্মিনালে আসবে। একই সাথে আমাদের সায়দাবাদ বাস টার্মিনাল এবং আমাদের ফুলবাড়িয়া বাস টার্মিনাল সেটা নিয়েও কথা হয়েছে, বিকল্প দুটো জায়গা দেখা হয়েছে, অস্থায়ীভাবে আপাতত সেখানে তারা স্টপ ব্যবহার করবে, যাত্রী তোলার সময় তারা টার্মিনাল ঢুকবে। তাহলে টার্মিনাল কেন্দ্রিক যে যানজটটা হয় ঢাকা শহরের মধ্যে,
এটা কিন্তু অনেকাংশে কমে আসার একটা সম্ভাবনা আমরা দেখছি। যেটা প্রস্তাবনা ছিল যে স্থায়ী টার্মিনাল নির্মাণ, আপনারা নিশ্চয়ই জানেন কাশপুরে একটা আমাদের প্রস্তাবনা আছে, কেরানীগঞ্জে একটা প্রস্তাবনা আছে, জমি অধিগ্রহণ সহ অবকাঠামো উন্নয়নের যে প্রয়োজনীয়তা আছে সেই কাজ কিন্তু চলমান থাকবে। তবে অস্থায়ী ভিত্তিতে আমরা আপাতত এদেরকে একটা জায়গা দিতে চাচ্ছি যাতে করে টার্মিনালগুলি টিপু না হয়ে যায়। এবং সিটি কর্পোরেশনকে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনা দিয়েছে যে সিটি কর্পোরেশন যেহেতু টার্মিনালগুলির উন্নয়নের কাজে তারা জড়িত, টার্মিনালের ভিতরে যাত্রীর সুবিধার জন্য যে জিনিসগুলি প্রয়োজন সেটা সিটি কর্পোরেশন দ্রুত আগামী কয়েক মাসের মধ্যে এটা করে দিবে। এতে একটা সুবিধা হবে, আপনারা দেখবেন যে আমাদের ঢাকার ভিতরে বিশেষ করে উত্তরবঙ্গ অনেকগুলি বাস আছে যারা শহরের ভিতর থেকে যাত্রী তুলতে যায়। এতে কিন্তু শহরের মধ্যে চাপ তৈরি হয়। এই যে অবৈধ যে টার্মিনাল, এই টার্মিনালগুলি বা এই যে কাউন্টারগুলি এটাও যেমন বন্ধ হবে এবং যারা যাত্রী সাধারণ আছে তারা টার্মিনালে যাওয়ার জন্য ইচ্ছাটা পোষণ করবে।